সন্ধ্যা নামতে চলেছে। বাড়ি আর বাচ্চাদের জন্য কিছু দরকারি জিনিস কিনে সুমনা তাড়াতাড়ি হেঁটে বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই পেছন থেকে কারো আওয়াজ ভেসে এলো। হ্যালো, হ্যালো, ম্যাম, আপনার ব্যাগটা নিচে পড়ে গেছে। সুমনা পেছনে ঘুরে তাকাতে সেই মানুষটাকে দেখে বিস্ময় হতবাক হয়ে গেল। ওর মনে হলো যেন এই কনকনে ঠান্ডায় এক বালতি বরফ ঠান্ডা জল ওর মাথার উপর ঢেলে দিয়েছে। সারা শরীরে কাঁপুনি ধরে গেল, ঠোঁটটা শুকিয়ে আসছে, চোখের সামনে অন্ধকার নেমে আসে। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় সুমনা। কিছুক্ষণ পর সুমনার চোখ খুলতেই ধরফর করে উঠে বসে। দেখে ও নিজের বিছানায় শুয়ে আছে। পাশে মনোজ আর ওর দুই ছেলে মেয়ে রিঙ্কু, টুবলু বসে আছে। দিদি, এখন তোর শরীর কেমন আছে? তোর বিপি লো হয়ে গিয়েছিল। কতবার বলেছি নিজের শরীরের দিকে খেয়াল রাখতে, কিন্তু তুই তো আমার কথা একদমই শুনিস না। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন না, আমি নিয়ে আসছি। এতটুকু বলে মনোজ ঘর থেকে বেরিয়ে গেল। মা, তোমার কি হয়েছিল? কিছু না শোনা, রিঙ্কুকে কোলে তুলে নিয়ে সুমনা বলল। কিন্তু এখনও সেই লোকটার মুখ ওর চোখের সামনে ঘুরছিল। ঠিক তখনই মনোজ ওষুধ নিয়ে ফিরে এলো। দিদি, তুই রান্নাঘরে কি করছিস? ডাক্তার তো তোকে বিশ্রাম নিতে বলেছেন। সবজি রেখে দিয়ে আমি রান্না করে নিব। আরে, আমার কিছুই হয়নি, তুই খুব চিন্তা করিস, আমি ঠিক আছি। কিন্তু একটু ইতস্তত করে সুমনা জিজ্ঞাসা করল, আমাকে বাড়িতে কে নিয়ে এসেছিল ভাই? মনোজ বলল, আমাকে কেউ তোর মোবাইল থেকে ফোন করেছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি বিমলা কাকে আর রমা কাকে তোকে ধরে নিয়ে আসছে। ভাগ্যিস আমি কাছেই বান্টির বাড়িতে টিউশন পড়াচ্ছিলাম। কি যে ফোন করেছিল জানি না, আমি পৌঁছনোর আগেই হয়তো লোকটা চলে গিয়েছিল। এখন সারাক্ষণই সুমনার চোখের সামনে সেই মানুষটার মুখ ভেসে উঠছিল। পরের দিন সুমনার ব্যাগে লাঞ্চ বক্স রাখার সময় একবার নিজের পার্সের টাকা পয়সা চেক করার জন্য পার্সটা খোলে। আর আর ঠিক তখনই ওর নজরে পড়ল রঞ্জনের ছবির ওপর, যেটা ও পার্সে রেখে দিয়েছিল। রঞ্জনের ছবি দেখে সুমনা অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। ঠিক তখনই মনোজ বলল, দিদি, আমি স্কুলের জন্য বেরোচ্ছি। সুমনা চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিঙ্কু, ডুবলু দুজনেই একই স্কুলে পড়ত, যে স্কুলে মনোজ শিক্ষকতা করে। সুমনাও তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারাটা পথ সেই মানুষটার কথা ভাবতে ভাবতে যায়। তারপর ভাবল, এটা কিভাবে সম্ভব হয়? হয়তো আমার ভুল ধারণা। এসব ভাবতে ভাবতে সুমনা অফিসে পৌঁছে গেল। সন্ধ্যায় কাজ শেষ করতে একটু দেরি হয়ে যায়। অন্ধকারও নেমে এসেছিল। সুমনা বাড়ির দিকেই রওনা দিল। ঠিক তখনই ওর মনে পড়ল যে টুবলু কাল রং পেন্সিল আনতে বলেছিল। পথে একটা স্টেশনারি দোকান পড়ে, সেখান থেকে নিয়ে নেব। এই ভেবে সুমনা এগিয়ে গেল। দোকানটা কাছেই ছিল, আর সেটাও বন্ধ হওয়ার মুখে। ঠিক তখনই সুমনা বলল, দাদা, একটা কালার পেন্সিলের প্যাকেট আর দুটো নোটবুক দিন। আর হঠাৎই একজন লোক ওর কথা কেটে বলে উঠল, দাদা, আমাকে 4টি নোটবুক, একটা মার্কার আর দুটো গ্রিটিং কার্ডস দিন। এই কথাটা বলেই সে সুমনার দিকে ঘুরে তাকাল। আরে, আপনি তো সেই যার সঙ্গে গতকাল দেখা হয়েছিল। এখন কেমন আছেন? কাল তো আমাকে দেখি আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনার কি হয়েছিল? সুমনা কিছুই বলতে পারে না, শুধু এক দৃষ্টি তাকিয়ে রইল মানুষটার দিকে। তখনই দোকানদার বলল, দিদিভাই, এই নিন আপনার জিনিসপত্র, আর এই আপনার জিনিসগুলো দাদা। সুমনা টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। শুনুন, আমার নাম দিব্য, আর আপনার? নামটা শুনে সুমনা থেমে গেল। কিছুক্ষণ দিব্যর দিকে তাকিয়ে থেকেও আবার হাঁটতে শুরু করে। বাড়ি পৌঁছে রান্না করে সবাইকে খেতে দেয়। তারপর বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে গভীর চিন্তার সাগরে ডুবে গেল। এটা কি সত্যিই হতে পারে? একদম রঞ্জনের মতো চেহারা, সেই একই হাসি, একই চঞ্চলতা, কথা বলার ধরনটাও একই। রঞ্জন কি আমার জন্য ফিরে এসেছে? কথাটা ভাবতেই সুমনার মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। আবার মিলেও গেল। কিন্তু সে তো আমাকে চিনতেই পারল না। চোখ থেকে অঝরে জল পড়তে লাগল, আর মন বিচ্ছেদের অসহ্য যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে থাকে। দূর কোথাও থেকে গানের আওয়াজ ভেসে আসছিল, নয় থাকলে আরও কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরও কিছু কাছে, দেখো জ্যোৎস্না ভেজা এই রাত। সুমনার শরীরের প্রতিটি রঙ্কুপ যেন কেঁদে উঠেছিল।
ওর হৃদয় থেকে শুধু এই কথাই ভেসে আসছিল, কেন তুমি আমাকে এভাবে মাঝপথে একা ফেলে চলে গেলে রঞ্জন? কাঁদতে কাঁদতে কখন জোর চোখ লেগে গেল নিজেও জানে না। সকালে সুমনা নিজের মনকে বোঝালো যে যাকেও দুদিন ধরে দেখছি সে রঞ্জন নয়, কিন্তু মন যেন কিছুতেই মানতে চায় না। আজ আয়নায় নিজেকে কাছ থেকে দেখি সুমনার মনে হলো সময়ের আগেই যেন ওর মুখে বলিরেখা পড়ে গেছে। রঞ্জনের একদমই পছন্দ ছিল না সুমনার এমন সাদামাটাভাবে সিজে থাকা। নিজের খালি হাত দুটোর দিকে তাকিয়েও রঞ্জনের বলা কথাগুলো মনে পড়ে গেল। রঞ্জন সবসময় বলতো, তুমি হাত ভর্তি শাঁখা পলা, কাঁচির চুড়ি পরো, আমার খুব ভালো লাগে। আর রঞ্জন ওর জন্য কাঁচের চুড়ি নিয়ে আসতো আর নিজের হাতে পরিয়ে দিত ওকে। শাড়ির আঁচলটা ধরে, মা আমাকে খেতে দাও না, খিদে পেয়েছি, রিঙ্কু সুমনাকে বলতেই ওর ভাবনার ঘুর কেটে গেল। হ্যাঁ সোনা, দিচ্ছি। সুমনার বয়সী বা কত? এই তো ৩৫-এ পা দিয়েছে। এই অল্প বয়সেই স্বামীর সঙ্গ হারাতে হয়েছে ওকে। বিয়ে হয়েছে ১২ বছর। তার মধ্যেই এক সড়ক দুর্ঘটনায় রঞ্জনের মৃত্যু হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকেরা ওকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দেয়, আর এখনও নিজের বাবার বাড়িতেই থাকে। জামাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মাও মারা গেছেন। এখনও ওর একমাত্র ভরসা শুধু ভাই। মনোজেই কিছু মানুষের সাহায্যে সুমনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। দিব্যুকে দেখার পর থেকে সুমনার জীবনে যেন অস্থিরতা বেড়ে গিয়েছিল। দিনরাত ওর চোখের সামনে সেই মানুষটাই ভাসতে থাকত। ও যেন সবসময় ভাবনায় ডুবে থাকত। ধীরে ধীরে দিব্যুর দিকে টান অনুভব করতে লাগল। পথে দিব্যু আসার অপেক্ষা করে, দিব্যুকে এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকা। এসবই সুমনার অভ্যাস হয়ে গেছিল। আজ আবার অফিস থেকে ফেরার সময় দিব্যু ছেলেটির সঙ্গে দেখা হয়ে গেল। শুনুন, দিব্যু সুমনাকে ডাকল আজ। সুমনা থেমে গেল। একটা খাম এগিয়ে দিয়ে দিব্যু বলল, হ্যাপি নিউ ইয়ার। উত্তরে সুমনা বলল, সেম টু ইউ। তারপর দুজনের মধ্যে কথা শুরু হয়। সুমনা সুন্দরী ছিল, যে কারো মন ওর উপর এসে পড়তে পারে। আপনি তো আপনার নাম বললেন না? সুমনা। আমার নাম সুমনা। আমি যদি আপনাকে সুমি বলে ডাকি, তাহলে কি আপনি কিছু মনে করবেন? সুমনা মাথা নেড়ে সম্মতি জানাল। আপনি খুব সুন্দর, দিব্যু বলল। সুমনা লজ্জা পেয়ে মৃদু হেসে ফেলে। আমি এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের 3rd ইয়ারের ছাত্র। সুমনা ভীষণ খুশি হয়ে উঠল, যেন রঞ্জন আবার ওর জীবনে ফিরে এসেছে। আমাদের বন্ধুত্বের নামে 1 কাপ চা হবে? সুমনা রাজি হয়ে যায়। ঠিক তখনই মনোজ সেখান দিয়ে যাচ্ছিল। মনোজও দিব্যুকে দেখে অবাক হয়ে গেল, আর দিদির স্বভাবের এই পরিবর্তনের কারণ বুঝতে পারল। মনোজ বাড়ি ফিরে এসে সুমনার জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় আধ ঘন্টা পর সুমনা বাড়ি ফিরে। আজ তো বেশ দেরি করে ফিরলি দিদি, মনোজ বলল। অফিসে কাজ বেশি ছিল, তাই দেরি হয়ে গেল, সুমনা উত্তর দিল। পরের দিন সকালে উঠে দেখা গেল সুমনা তাড়াতাড়ি জলখাবার বানাচ্ছে। আমি জলখাবার তৈরি করে দিয়েছি, তুই বাচ্চাদের উঠিয়ে দি ভাই। আমি গিয়ে স্নান করে আসি, না হলে অফিসে দেরি হয়ে যাবে। সুমনা মনোজকে বলে, দিদি আজ তো রবিবার, আর আজ আমাদের মন্দিরে যেতে হবে, এটাও কি তুই ভুলে গেছিস? সুমনা চমকে উঠে, আরে আজ রবিবার? আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম, কিন্তু মন্দিরে কেন যেতে হবে? তুই কি কোনো পূজা রেখেছিস ভাই? দিদি আজ জামাইবাবুর মৃত্যুবার্ষিকী, তুই এটা কিভাবে ভুলে গেলি? একটা ছায়ার পেছনে ছুটে কিছুই পাওয়া যাবে না। আর ওই দিব্য একটা মরিচিকা ছাড়া কিছুই নয়। সে বন্ধু হতে পারে, কিন্তু জীবন সঙ্গী নয়। দিদি, তোর আর দিব্যর বয়সের মধ্যে অনেক পার্থক্য আছে। সে এখনও একটা পরিণত নয় যে এই সম্পর্কটা সামলাতে পারবে। তোর প্রতি তার টানটা শুধু আকর্ষণের, এর বেশি কিছু নয়। যদি কেউ সত্যিই এগিয়ে এসে তোর হাত চায়, এই সম্পর্কটা বুঝতে পারে আর রিঙ্কু টুবলুর দায়িত্ব নিতে পারে, তাহলে আমি খুশি মনে তোর পাশে দাঁড়াব। সেদিন মনোজের মুখে এসব কথা শুনে সুমনা যেন গভীর নিদ্রা থেকে জেগে ওঠে। আজও নিজের ওপরই ঘৃণা হতে লাগল। আজ রঞ্জনের মৃত্যুবার্ষিকাকা, সেটা আমার মনে থাকল না। আমি রঞ্জনের মনে কষ্ট দিয়েছি, ও আমাকে কখনো ক্ষমা করবে না। আমাকে ক্ষমা করে দাও রঞ্জন, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, একটা ছায়ার পিছনে ছুটছিলাম।
কথাটা বলে ও রঞ্জনের ছবির সামনে চিৎকার করে কাঁদতে লাগল। বাচ্চারা কাঁদার শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে। মাকে কাঁদতে দেখে বাচ্চারাও কাঁদতে শুরু করল। মনোজ সুমনাকে সামলাতে সামলাতে বলল, দিদি, তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একই কাজ করত। এতে তোর কোনো দোষ নেই। দিব্য জামাইবাবুর ছায়া, শুধুমাত্র একটা ছায়া। ছায়ার পিছনে ছুটে কোনো লাভ নেই। নিজেকে সামলা। তোর প্রথম অগ্রাধিকার হওয়া উচিত তোর বাচ্চারা। রিঙ্কু টুবলুর ভবিষ্যতের দিকে মন দি। জামাইবাবু এটাই চাইতেন। পরের দিন এক নতুন সুমনাকে দেখা গেল, যে নিজের দায়িত্ব বুঝে নতুন বছরে এক নতুন জীবনের সূচনা করতে চলেছে। আর কখনো সেই পথে ফিরে যায়নি, যে পথ ওকে ওর কর্তব্য থেকে বিচ্যুত করে দিত। গল্পের সমাপ্তি এখানেই।